হ্যাঁ, তোমরা বলেছিলে পরীক্ষার মাঝখানে দিয়ে যাবে, পরীক্ষার মাঝখানে আর দিয়ে যাবে না। মানে নতুন কি আর কেউ যুক্ত হয়েছে? মানে পরীক্ষা যারা দিয়েছে 12টা 2 জন ছাড়া আর কি আসছে ক্লাসে? অন্য ক্লাস ওনারা আসছে এখনো? আসছে না, ওদের ব্যাপারে তো আর বলা যাচ্ছে না। আর যাই হোক, আমরা মিড পর্যন্ত শেষ করলাম, তোমাদের কোর্সের একটা শেষ। আর ফাইনালে তোমাদের আরো 40 নাম্বার এখানে দিতে হবে। আর 2টা কুইজ আমরা নিব, সেখানে তোমাদের আরো 10 নাম্বার, মানে 2টা কুইজে তোমাদের 10 10 করে 20 বা 20 20 করে নিলেও আমরা যেভাবে নিই আরো নাম্বার তোমাদের এখানে যুক্ত হবে। তা আমরা এতদিন যা যা পড়েছি, মানে নিজের আগ পর্যন্ত, এই যে বাংলা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণের ভূমি এবং সাধুচরিত, তারপরে আমরা পড়লাম 2টা নাটক বা নাটকের আলোচনায় আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। তো আমাদের আপাতত আর কোনো রিপিটেশনের প্রয়োজন পড়বে না। আমাদের এখন থেকে আমরা যা যা পড়বো ওগুলো থেকে তোমাদের ফাইনালের সিলেবাস তৈরি হবে, মনে থাকবে? না, এখন থেকে যা যা আমরা এখন থেকে যা করবো এগুলোই তোমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ হবে, ফাইনালের সিলেবাসে অন্তর্ভুক্ত হবে। মেন পর্যন্ত আমরা যা যা পড়েছি সেগুলো আর করতে হবে না তোমাদের, নতুন করে তোমরা আবার করবে। তো নিশ্চয়ই তোমরা গুগল ক্লাসরুমে দেখেছো আমি তোমাদেরকে 2টা পিডিএফ দিয়েছি। 2টা পিডিএফ দিয়েছি গতকাল। একটা হচ্ছে কবিতা আর একটা ছোট গল্প। আজকে সকালে আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের একটা ছক দিয়েছি, মানে তালিকা, বাংলা ভাষার বংশ তালিকা। দেখেছো তোমরা এই পিডিএফ গুলো? দেখোনি? তোমাদের এই কবিতা এবং গল্প এগুলো আমরা পড়বো। ভাষার ইতিহাসটা ছকটা তোমরা ভালো করে আয়ত্ত করে রাখবে। ভাষার ইতিহাস জানাটা গুরুত্বপূর্ণ। আমরা যাতে এই পরবর্তীতে আমরা যখন কুইজ নিব তখন তোমাদের এই ভাষার ইতিহাস থেকেই নিব, আগে আগে করে দিচ্ছি যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো। ভাষার ইতিহাসটা বিশেষ করে ওই ছকটা ভালো করে পড়বে। আর আজকের ক্লাসে আমরা কবিতা নিয়ে কিছু কথা বলবো, কবিতা নিয়ে আলোচনা করবো। তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, অনেকেই লিখেছো, অনেকেই ভালো লিখেছো। অনেকে খাতায় দেখা গেছে ভালোই। আচ্ছা, তোমাদের ভুবন যে, ও কি আর ক্লাস করছে? পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, না, ও একটু পারিবারিক ভাবে অসুবিধার মধ্যে আছে, আমাকে জানিয়েছে। আর তো যোগাযোগ করেনি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের কাছে যে পিডিএফ গুলো আছে, তোমাদের কাজ হবে সেই পিডিএফ গুলো নামিয়ে রাখা। বারবার আমি তোমাদেরকে যেটা বলে আসছি, যে পিডিএফ গুলো তোমরা হার্ড কপি নিয়ে রাখবে। আমি জানি না কয়জন তোমরা শোনো আর কয়জন শোনো না। যাই হোক, আজকে আমরা বাংলা কবিতা নিয়ে কথা বলবো। বাংলা কবিতার ক্ষেত্রে আমরা 3 জন লেখককে নির্বাচন করেছি। তোমরা কোর্স প্ল্যান যখন করেছো তখন নিশ্চয়ই দেখেছো যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ 3 জনের কবিতা নির্বাচন করেছি। আমি একটু কবিতা বের করি, দাও, সময় দাও।
কবিতা। তোমরা এই তিনজন লেখককেই চিনো এবং পড়েই তোমরা বড় হয়েছো। তো সেই হিসেবে কবিতাগুলো তোমাদের কাছে জটিল কিছু লাগবে না। আর একটা বিষয় যেটা যে তারা তিনজনই বেশ প্রমিনেন্ট। আমরা যদি দেখবো, তারপরে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। দেখো, এই আমি যদি ভাষার দিক থেকে বলি, ভাষার দিক থেকে বা শব্দ ব্যবহারের দিক থেকে জীবনানন্দ দাশের শব্দ ব্যবহার তুলনামূলক সহজ। তোমরা এই কবিতাগুলোর দিকে তাকালেই দেখতে পাবে ছোট ছোট কবিতা, বেশি বড় না। যেমন এই যে বনলতা সেন, ছোট একটা কবিতা। বোধ কবিতা বড়, তবে এটা লাইন গুলো আবার ছোট ছোট, সহজ। তোমরা খুব দ্রুতই পড়ে ফেলতে পারবে এই ধরনের। আমি যেটা বলবো আজকে, যে তোমাদেরকে বাংলা কবিতা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। কবিতা তো তোমাদের কাছে আছে, তোমরা সেগুলো পড়ে নেবে। আমি তোমাদেরকে সংক্ষেপে আমাদের বাংলা কবিতার ধারা সম্পর্কে জানিয়ে দিব। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে প্রাচীন যুগ 650 থেকে 1200, আর মধ্যযুগ 1201 থেকে 1800। বেশ দীর্ঘ সময়। এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ উভয় যুগের মধ্যে আমরা দেখেছি যে কাব্য বা পদ্যের ব্যবহার কবিতা আকারেই আমরা বলি আর কি, আমরা সার্বিকভাবে বলি কবিতা। তো ওগুলোকে বলা হয় পদ্য। তো ছন্দবদ্ধ অন্তর্যুক্ত লাইন। তো এই পদ্য পরবর্তীতে বিকৃত হয়ে কবিতা রূপ ধারণ করেছে। কবিতা আমরা বলছি কাকে? যেখানে লেখক নিজের কথা বলছে। তোমাদের নিশ্চয় মনে আছে যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্যে লেখকরা নিজেদের কথা বলতো না, নিজের নিজের কথা আমাদের কি করতো, তারা ওই যে দেবীর কথা বলতো, ধর্মের কথা বলতো, অন্যের কথা বলতো। যার কারণে আমরা সেগুলোকে আধুনিক অর্থে যে কবিতা, সেই কবিতা বলি না, সেগুলোকে বলতো। আধুনিক অর্থে যে কবিতা, সেটা শুরু হয়েছে ওই যে আমাদের 18 সালের পর থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, এদের হাত ধরে। তো এরা যে কাজটা করেছেন, আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি ছিলেন এই ধারার প্রথম দিকের লেখক, যিনি ওই বিভিন্ন সমাজ সচেতনতামূলক কথা কবিতার মধ্যে তুলে আনতেন। এরপরে আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের দিকে তাকাই, তিনি ইংরেজি সাহিত্যে শিক্ষিত ছিলেন এবং তিনি তার লেখার মধ্যে দিয়ে, তার যে কাব্য আছে, মেঘনাদ বধ কাব্য কিংবা চতুর্দশপদী কবিতা বলি, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তার যে নাটক আছে তোমার কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা, এগুলোর মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যকে অনেকটা ইংরেজি সাহিত্যের প্রভাবে নিয়ে এসেছেন। তোমরা হয়তো জানো যে মাইকেল মধুসূদন দত্ত, যিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন, ইংরেজিতে তিনি সাহিত্য রচনা শুরু করেছিলেন। তারপরে তিনি আর ওইদিকে যাননি, একটা লিখেছেন শুধু, তার ক্যাপটিভ লেডি। এই যে মাইকেল মধুসূদন দত্ত যে বা ইংরেজি সাহিত্যের সঙ্গে বাংলার পরিচয় করিয়ে দিয়েছেন, বাংলা সাহিত্যের যোগটা সাধন করে দিয়েছেন, এই প্রভাব আমাদের বাংলা সাহিত্যের পরবর্তীতে বিরাজমান ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, যার কথা আমরা এই তোমাদের কবিতা এখানে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ব্যক্তি জীবনে ওই তোমার এই ইংরেজি সাহিত্যের প্রভাবে দিয়ে দিয়েছেন। তবে এটা এমন না যে তিনি সচেতন ভাবে ইংরেজি সাহিত্যের প্রভাব গ্রহণ করেছেন। এটি হচ্ছে ওই যে থাকে না, সময়ের একটা প্রভাব থাকে, ওই সময়ের মধ্যেই তো তারা বাস করতেন। সময়ের প্রভাবে তাদের মধ্যে এই প্রভাবগুলো চলে এসেছে, বিশেষ করে রবীন্দ্রনাথের মধ্যে। তোমরা অনেকেই হয়তো জানো যে রবীন্দ্রনাথ ছিলেন একজন রোমান্টিক কবি। এই রোমান্টিক মানে কেবল প্রেম না, প্রেম রোমান্টিকতার একটা উপাদান। তবে এখানে তোমার আরো অনেকগুলো বিষয় যুক্ত থাকে, যেমন রোমান্টিক কবিরা অনেক বেশি তোমার স্মৃতি কাতর হয়। তারা মানে স্মৃতি রোমন্থন করতে পছন্দ করেন, কল্পনা বিলাসী হন, তারা কল্পনা বিভিন্ন বিষয়ের কল্পনা উপস্থাপন করেন। যেমন রবীন্দ্রনাথের আছে তার একজন জীবন দেবতা, তিনি বলেন যে একজন জীবন দেবতা আসে, এসে তাকে লিখতে উৎসাহী করে, আগ্রহ দেয় এবং তিনি লিখেন, লিখতে বলেন। তারপরে দেখা যায় যে রোমান্টিক কবিরা তোমার প্রকৃতি, আমাদের চারপাশে যে প্রকৃতি আছে, নিসর্গ আমরা যদি বলি, এই প্রকৃতিকে অনেক বেশি গুরুত্ব দিতেন। তারা মানুষের কাছ থেকে
মানুষের কাছ থেকে দূরে সরে গিয়ে প্রকৃতি ঢুকে গেছে। এইটি মূলত শুরু হয়েছে তোমার ইউরোপে, ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যে তোমরা জানো যে ওই বাইবেলের যুগ পার হয়ে যখন যুক্তিবাদের যুগ তৈরি হয়, জেনেছ? সেই সময়ে মানুষ এত বেশি যুক্তিবাদী হয়ে গিয়েছে, সবকিছুতে যুক্তি, কেন কেন কেন, কার্যকারণ খোঁজা। ওই প্রতিবাদেই মূলত ওখানকার লেখকরা কি করেছেন, মানুষের কাছ থেকে দূরে সরে গিয়ে প্রকৃতির অনুধ্যানে লিপ্ত হয়েছে। এগুলো সবকিছুই সাহিত্যের যে বিভিন্ন পরিবর্তন, এগুলো আসলে সময়ের সঙ্গে যুক্ত। তো বাংলা সাহিত্যেও আমরা দেখতে পাই যে ইংরেজি সাহিত্যের প্রভাবে এই রবীন্দ্রনাথ কিংবা সেই সময়ে অন্য যারা ছিলেন তাদের মধ্যে এই প্রবণতাটা তৈরি হয়ে গিয়েছে। কল্পনা, প্রেম, বিরহ, দুঃখবোধ, তাদের মধ্যে তারা কেবলই মনে করেন যে চারপাশে যা কিছু আছে সবকিছু থেকেও তারা একাকিত্বকে বরণ করে নিয়েছেন, যে একা থাকাই শ্রেয়। এবং প্রকৃতি মানুষকে কষ্ট দেয় না, প্রকৃতি ওই যে আমরা বলি না যে বিট্রিয়াল হয় না, বিশ্বাসঘাতকতা করে না, সুতরাং তারা প্রকৃতির মধ্যেই নিজেদেরকে খুঁজে পেয়েছেন, তারা সেই প্রকৃতি অনুধানে ছিলেন। তো এইরকম রবীন্দ্রনাথ তার সমগ্র জীবনেও এই প্রবণতার মধ্যে ছিলেন। এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য? কারণ বাংলা কবিতার কথা আমরা যদি বলতে যাই, রবীন্দ্রনাথ নিঃসন্দেহে এখনো পর্যন্ত একক নাম। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1941 মৃত্যুবরণ করেছেন, দীর্ঘ 80 বছর, তাই না? তো এই দীর্ঘ 80 বছরে রবীন্দ্রনাথ অনেক কিছু দেখেছেন, অনেক চড়াই উতরাইরা, যে বিভিন্ন খান কর্তন বিশিষ্ট ব্যক্তিত্ব দেখেছেন, অনেক কিছু চিন্তাভার জায়গা, সেটি ওই তোমার রোমান্টিক জগতেই সীমাবদ্ধ ছিল। এর বাহিরে আমি তো রবীন্দ্রনাথের সাহিত্যে বাস্তব বা তোমার রবীন্দ্রনাথের আঙ্গিকগত অনেক পরিবর্তন, বিষয়ের মধ্যে অনেক জায়গায় রাজনীতি এসে যুক্ত হয়েছে, অনেক কিছু পরিবর্তন ঘটেছে। তবে তার মৌলিক বৈশিষ্ট্যই ছিল যে তিনি একজন রোমান্টিক কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বৈশিষ্ট্যটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হুম, কারণ রবীন্দ্রনাথের এই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্রে রেখে আমরা বাকি কবিদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এই যে জীবনানন্দ দাশের কবিতা আমি তোমাদের সামনে ধরে রেখেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বোধ কবিতা এখানে দিয়ে লেখা আছে। এবং এই বোধ কবিতা জীবনানন্দের প্রথম দিকের একটি কবিতা, প্রথম দিকে ছড়া পালক তোমার ধূসর পাঞ্জাবিতে কাব্যে। তো এই কাব্যে, হ্যাঁ বলো, বলছো কথা মানে কি? কোনটা বোধ? জি জি। বোধ মানে হচ্ছে জ্ঞান, জিজ্ঞাসা। আমরা বলি না যে তোমার এটা বলা যায় সচেতন সত্তা। আমরা যে যার মধ্যে বিচার ক্ষমতা নেই, বুদ্ধি নেই, আমরা তাকে কি বলি, বোধ করি না? এটা হচ্ছে তোমার যাচাই বাছাই করার একটা ক্ষমতা। বোধ এখানে একটা কোনো একক অর্থে ব্যবহৃত হয়নি, তোমার এটা সামষ্টিক অর্থে ব্যবহৃত হয়েছে। তো দেখো, জীবনানন্দ দাশ তিনি যখন লিখছেন যে বোধ কবিতা, তার ভাষা দেখো, তোমাদের কাছে মনে হবে যে তিনি কি বলছেন। এই যে বলছেন যে আমার হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়, আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয়, কণ্ঠ মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। প্রার্থনা আমরা কি জানি, মানুষের মধ্যে যখন হতাশা আসে মানুষ কোথায় শান্তি খোঁজে? ভগবন্তে, তাই না? যে স্রষ্টা, ঈশ্বর, আল্লাহ, আমরা যাই বলি না কেন, ধর্ম মানুষকে শান্তি দেয় না। আমার একটা আলটিমেট গোল আছে, আমি এই পৃথিবীতে যাই আছি, আমার একটা পরকাল আছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এরকম একটা সান্ত্বনার জায়গা থাকে। সেই জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি বলছেন যে প্রার্থনা সকল সময় শূন্য মনে হয়, প্রার্থনাতেও তার কাছে মনে হচ্ছে যে না, শান্তি নেই, শূন্য, খালি খালি মনে হয়। তো এই যে জায়গাটা রবীন্দ্রনাথের সঙ্গে আমরা যদি তুলনা করি, রবীন্দ্রনাথ ছিলেন আস্তিক। আস্তিক বলতে তিনি আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে লিখেছেন। তার গীতাঞ্জলি তোমরা যদি জানো, গীতাঞ্জলিতে তিনি উপনিষদের কথা বলেছেন, উপনিষদের শান্তির মানে সেগুলো আমরা দেখি। এবং আমাদের এই লেখকরা বিভিন্ন দিক থেকে রবীন্দ্রনাথকে অতিক্রম করে গেছেন, তারা রবীন্দ্রনাথের অনেক কিছু নেননি এবং নিতে তারা বাধ্যও না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়, তাই না?
রবীন্দ্রনাথের সাহিত্যে তিনি যেভাবে লিখছিলেন তার সময়ে মানে রবীন্দ্রনাথ তখনো বেঁচে আছেন, তিনি মরেননি। সেই সময়ে দেখা যাচ্ছে একদল কবি যারা রবীন্দ্রনাথকে মনে করে লিখছেন। রবীন্দ্রনাথ যে ধরনের শব্দ ব্যবহার করছেন, যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে লিখছেন, যে আমরা বললাম প্রেম, বিরহ, দুঃখ, বোধ, প্রকৃতি, এই ধরনের বিষয়গুলোকে দিয়ে তারা লিখছে। যার কারণে এদেরকে বলা হয় অভিসারী কবি বলে। ঠিক এটার মধ্যে আছে এই, তোমরা হয়তো নাম জানবে না, এটা অত বেশি পরিচিত না, কুমুদরঞ্জন মন্ডল, কিরণধন চট্টোপাধ্যায়, করুণানিধান করুণানিধান আছেন। এরকম প্রায় তোমার আমরা অন্তত 5-6 জনের কথা বলতে পারি যারা রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথের মতো করে লিখেছেন। তারা আলাদা করে কিছু মানে স্বাতন্ত্র্য যে দেখানোর জায়গা, সেগুলো তারা দেখান। আমরা এই জায়গায় জীবনানন্দ দাশ কোথায় পাবো? জীবনানন্দ দাশ আরো পরে। এটি তোমার কখনকার কথা, 1900 সালের পরের ঘটনা। আমরা যে কথাগুলো বলছি যে রবীন্দ্রনাথ মতো করেই লিখছে, কারণ ততদিনে রবীন্দ্রনাথের খ্যাতি শীর্ষে উঠে গেছে, তাই না? রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত হয়ে গেছেন 1800 এই 80-র পর থেকেই রবীন্দ্রনাথের লেখালেখি একটা স্কুল তৈরি হয়েছে। 1890 এর পর তো দেখা যাচ্ছে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মানসী, সোনার চিত্রা, চৈতালি, ভূমিকা, এই ধরনের সাহিত্য এই ধরনের কাব্য দিয়ে রবীন্দ্রনাথের কবিতাটি তখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। গীতাঞ্জলিতে তিনি পেয়েছেন আরো পরে 1913 সালে। তোমার গীতাঞ্জলি লিখেছেন এবং তার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তো এই যে রবীন্দ্রনাথকে একটা অনুকরণের চেষ্টা এবং রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই পরবর্তী বাংলা সাহিত্যে বাংলা কবিতা বিকাশ ঘটে। আমরা যদি এই ক্ষেত্রে দেখি যে আরো একদল এই সময় ছিল যারা রবীন্দ্র কবিতার কিছুটা প্রভাব দূর করতে চেয়েছে, যে না আমরা রবীন্দ্রনাথ মতো করে এই প্রভাব, এখানে আমরা কম কাজে নজরুল ইসলাম আরো আছেন, আরো অনেকেই আছেন। তোমাদের কেন নজরুলের কথা বলছি কেন? কারণ তোমরা খেয়াল করে দেখো রবীন্দ্রনাথের কোনো কবিতাতে তোমরা বিদ্রোহের কোনো কিছু পাবে না। নজরুল যেরকমটা একদম সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গিয়ে লিখেছেন যে না, শোষণের মুক্তি চাই, তাহলে তোমরা যদি পৃথিবী লিখতে বেশি তাকাও দেখতে পাবো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে জানতেন, ব্যক্তিগতভাবে জানতেন, তার সাহিত্য জানতেন। এবং তিনি যখন লেখালেখি করতেন তার ছন্দ, তার শব্দ ব্যবহার, এই সবকিছুতে তিনি কখনো রবীন্দ্রনাথকে তেমন ভাবে অতিক্রম করে যাননি। রবীন্দ্রনাথ যে রকমের শব্দ ব্যবহার করতেন বা সেই সময়ে যে ধরনের শব্দ প্রচলিত ছিল তারা সেগুলোই ব্যবহার করেছেন। সাহিত্য কিন্তু তোমার একটা নির্বাচনের বিষয়। তুমি জানো যে তুমি কি লিখবে, তুমি কি বলবে, এটা তোমাকে ঠিক করতে হয়, ব্যক্তি ঠিক করো। এক একজন এক এক বিষয় নিয়ে লিখে, যেমনটা আমরা নজরুলের ক্ষেত্রে দেখেছি। অন্যায় অবিচারের বিরুদ্ধে নিজের প্রথম প্রকাশটা করেছেন সেই অগ্নিবীণা কাব্যের কথা যদি আমরা বলি, যেখানে বিদ্রোহী কবিতাটা আছে। একই রকম ভাবে নজরুল দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের থেকে চিন্তা ভাবনা দিক দিয়ে আলাদা হয়ে গেলেন, তারপরেও পুরোপুরি আলাদা হতে পারেননি। যারা চেষ্টা করেছেন পারেননি, তারা রবীন্দ্রনাথের বা রবীন্দ্র সাহিত্যকে সমীহ করতেন। এরপরে আমরা আরেকটা গোষ্ঠী পাবো, আরেকটা দল পাবো সময় সংস্কৃতি যারা তৈরি হয়েছে। এটা 1923 সালের ঘটনা। 1923 সালে কলম পত্রিকা প্রকাশিত হয়েছে। কি পত্রিকা? দেখো, কলম পত্রিকা এটি বাংলা 1333 সালে প্রকাশিত। 1330, এখন তো আমরা আছি 1400 সালে, 1400 পার করে ফেলেছি। 1330 সালে ওই পত্রিকা প্রকাশিত হয়েছে, সে হিসেবে বলা হয় 30-এর দশক। ওই সময়টা, ওই সময় যারা লেখালেখি করেছেন, ওই পত্রিকাকে কেন্দ্র করে যারা লিখেছেন, ওই 30-এর দশকের কবি, তারা রবীন্দ্রনাথের সাহিত্যে বিরোধিতা করেছেন। কিরকম? যে তারা বলছেন রবীন্দ্রনাথ যেরকম শব্দ ব্যবহার করছেন, যেই রকম করে লিখছেন, তারা সেরকম ভাবে লিখবেন, তারা ভিন্ন ভাবে লিখবেন। কেমন? রবীন্দ্রনাথ মনে করতেন যে সাহিত্যে তোমার এত এই
না পাওয়ার যন্ত্রণা, দুঃখ, হতাশা এইসব কিছু উপস্থাপন করার, যদিও তিনি দুঃখ দুঃখ উপস্থাপন করতেন রোমান্টিসিজমের উপাদান হিসেবে, তারপরেও সেখানে তিনি কিছুটা লিমিটেশন রাখতেন। বাধ্যতা উপস্থাপন ভঙ্গির মধ্যে একটা ওই যে তোমার ফুলের আঁচল বা যে ফুল একটা আরামের একটা জায়গা ছিল, যে না আজকে ঠিক আছে, জীবনে হতাশা দুঃখ থাকবেই, তাকে কেন্দ্র করেই পড়ে থাকতে হবে না, এই ধরনের একটা ইচ্ছা ছিল। রবীন্দ্রনাথ মনে করতেন যে সাহিত্যে মানুষের আত্মার মুক্তি ঘটে। আত্মা মানুষ সাহিত্যে আসে, সাহিত্যের রসাস্বাদন করবে এবং সেখান থেকে মানুষ তার নিজের যেই না পাওয়ার বেদনা সেগুলো ভুলে যাবে, একটা অন্য জগৎ সেখানে থাকবে। কিন্তু এই যে ৩০-এর দশকের কবি হিসেবে আমরা যাদেরকে পাচ্ছি, এই যে জীবনানন্দ দাশ কিংবা বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, আরো অনেকে আছে তোমার বিষ্ণুদেব, রবীন্দ্রনাথ চক্রবর্তী, সবাই সেই জন্য অস্ত্র শিক্ষিত হয়ে বলছি যে কারো কাছে হাবু পাতবো না, কারো কাছে চাইবো না, নিজে যতটুকু পারবো ততটুকু দিয়ে চলবো। অনেক তিক্ততায় বা অভিমানে কিন্তু আজকে আমার এই পেশাটা আমি দিতে চাচ্ছি। এই পেশাটা দিয়ে হয়তো আমার একটু সংসারের পেশা। সবকিছুকে অনুভূত করে নিয়েছেন। তোমরা জীবনানন্দ পড়তে গেলে দেখবে যে এই যে এই কবিতা থেকে তোমরা যদি একটু বর্ণনা করো। হ্যাঁ, 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 হ্যাঁ। তিনি বর্ণনা করেছেন ইতিহাস, একবার ইতিহাসে যাচ্ছেন, প্রকৃতি দেখতে গেছেন। এইভাবে তারা রবীন্দ্রনাথকে বলা হয় রবীন্দ্র বিরোধী কবি গোষ্ঠী। দেখো, আমরা রবীন্দ্রনাথকে কেন্দ্রে রেখে এই বাংলা কবিতা নিয়ে আলোচনা করছি, কারণ বাংলা কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ এখনো পর্যন্ত স্মরণীয় নাম। 1801 সাল থেকে 1923 পর্যন্ত আমরা আলাদা করে কিন্তু কোনো সাল ভাগ করছি না। এই মাইক্রোফোন তত্ত্ব কিংবা আমাদের যে রবীন্দ্রনাথ, বিহারীলাল এরা আছেন, দুঃখিত। তো কবিতার সময়টা এগুলো তো আমরা বেশ মোটা দাগে আলোচনা করছি। 1930-এর পর থেকে আমরা 1330-এর পর থেকে আমরা এই সময়টাকে আরো ছোট 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 করে ভাগ করে ফেলতে পারি কিভাবে, যে সময় অনেক দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং মানুষের জীবনের বৈচিত্র্য অনেক কিছু চলে আসছে। লেখকদের লেখার বৈশিষ্ট্য পাল্টে যাচ্ছে খুব দ্রুত। দেখা যাচ্ছে 30-এর দশকের লেখকদের বৈশিষ্ট্য যেরকম ছিল, 40 দশকে এসে সেখানটা আরো নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে। আমরা সেই সময় 1947 সাল একটা বড় পাবো, যে সময়টাতে আমরা দেখি যে ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যাচ্ছে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষ হয়ে যাচ্ছে এবং সেখানে আমাদের যারা লেখালেখি করছেন তাদেরও চিন্তা ভাবনা, তাদেরও আদর্শ ভাগ হয়ে যাচ্ছে। তারা এক এক দল এক এক রকম করে লিখছে। 50-এর দশকে বাংলা কবিতাতে আমরা দেখবো সেখানে 52-র ভাষা আন্দোলন একটা বড় খাম জুড়ে আছে, যে কিভাবে ভাষা আন্দোলন বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছে। 60-এর দশকেও একইভাবে তোমার স্বৈর শাসন সম্পর্কে আছে, যে সেই সময় সাহিত্যিকরা স্বৈর শাসনের যে একটা প্রভাব, এই প্রভাবকে অতিক্রম করেছেন কিভাবে, কিভাবে তারা সেই বিষয়টাকে সাহিত্যে তুলে এনেছেন, সেই এক প্রবণতা আমরা পাবো। 70-এর দশকে এসে আমরা পাবো বা এই একটা বড় ঘটনা যে মুক্তিযুদ্ধ, সেই বিষয়টা সেখানে আছে। তারপরে দেখা যায় 80-র দশকে এসে আরেকটা স্বৈর শাসন। 90-এর দশকে এসে আমরা দেখতে পাবো যে সেখানে কিভাবে যে প্রযুক্তিগত উন্নয়ন ধীরে ধীরে শুরু হয়ে গেছে, ইন্টারনেটের ব্যবহার সেই সব বিষয়ে সাহিত্যে স্থান করে নিচ্ছে। এই সময় এই প্রভাবটা 1900 সালের পরেও এই যে আমাদের 21 শতকে এসে আরো বেশি সাহিত্যে স্থান করে নিয়েছে। এভাবে বাংলা কবিতায় অনেক ধরনের পরিবর্তন হয়ে গেছে। আমি এখানে
কবিদের নাম কিংবা কবিতার নাম সেই সব বিষয়ে তোমাদেরকে বলছি না, শুধু তোমাদেরকে একটু জানিয়ে রাখছি যে বাংলা কবিতা আধুনিক যুগে এসে যে আমরা বলছি যে কবিতার অনেকগুলো এই বাংলা সাহিত্যের অনেকগুলো ধারা তৈরি হয়ে গেছে এবং কবিতা একটি সমৃদ্ধ শাখা হয়েছে, সেই কবিতার একটা নমুনা আমি তোমাদেরকে বললাম। আমরা যদি এই অন্য সেই সব ইতিহাসের কথা একটু রেখে আমাদের সিলেবাসে যেসব সাহিত্যিক আছে তাদের দিকে তাকাই, তাহলে দেখবে যে আমরা একজন লেখকের সবগুলো লেখা তোমাদেরকে তো পড়াতে পারবো না, কিছু প্রতিনিধিত্বশীল লেখা তোমাদের জন্য রেখেছি, যা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে তারা কেমন লেখালেখি করতেন, তাদের লেখার কি বৈশিষ্ট্য ছিল, এই জায়গাগুলো। তো একজন বনলতা সেন কবিতাটা পড়ো, আমি এই তোমাদেরকে বলছি, শুধু দেখে দেখে পড়বে, আমি তোমাদের উচ্চারণ দেখবো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। তোমাকে আসবো। হ্যাঁ, একজন পড়ো, যে পড়বে আগে নাম বলবে। তোমরা দেখতে তো পাচ্ছ নাকি? তোমরা কোথায়, কেউ কি নেই? দেখে দেখে পড়তে বলেছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর প্রতি সিংহল সীমান্ত থেকে নিষিদ্ধ অন্যান্য বসে। আমাদের শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায়? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, পড়ো। বাকিরা শোনো, জি ম্যাম। তুমি পড়ো আর বাকিরা শুনবে। বনলতা সেন, জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মায়ার সাগরে অনেক ঘুরেছি আমি। বিস্মিসার ভালো জগতে, ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার নিদর্বন অগ্রে। ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র কপেল। আমাকে দুরন্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কালেকার অন্ধকার চিকিৎসার মুখ তার প্রাবন্ধিক কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইতে ইচ্ছা, সবুজ গাছের চিকিৎসা যখন সে চোখে দেখে তারও যিনি দ্বীপের ভিতর, তেমনি দেখছি তারে অন্ধকারে, বলেছে সে তিনি কোথায় ছিলেন। পাখির তীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন অন্ধকার আসে, টানার রৌদ্রের বন্ধ মুখে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেল, প্লাবিত করে আয়োজন তখন বরফের করে। জোনাকির রঙে ঝিরমির সব পাখি ঘরে আসে, সব নদী কুড়ায়। এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। হ্যাঁ, ধন্যবাদ। দেখো, এখানে বেশ কিছু জায়গায় তোমার উচ্চারণ আসেনি, তুমি হয়তো দেখতে পাচ্ছ না বা কিছু। এখানে যেমন মালয়, মায়াল বলেছে, মালয় সাগরে। তারপরে আছে তোমার এই এটা হচ্ছে সমুদ্র সফেন বলতে হয়, হ্যাঁ, ফেনার সহ সফেন। আর এদিকে হচ্ছে কবেকার, চুল তার কবেকার, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, শ্রাবস্তি একটা ভাস্কর্যের নাম। তারপরে এখানে আছে যে আহ, সবুজ ঘাসের দেশ, আচ্ছা, টানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, এখানে চিল পাখি কথা বলা হয়েছে। টানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি, হ্যাঁ তো দেখো বানান তোমার শব্দটা আসেনি। পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের করে জোনাকি মিছিল।
দেখো, এই ছোট একটা কবিতা, 18 লাইনের বন্দনা সেন কবিতা। এই কবিতা দিয়ে কিন্তু আমরা এই জীবনানন্দ দাশের যে তার কবিতার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখানে উপস্থাপন করতে পারি। কিভাবে? যে জীবনানন্দ দাশের যে ইতিহাস চেতনা আছে, তার অন্যান্য কবিতার ক্ষেত্রে তোমরা দেখবে তার অন্যান্য কাব্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আছে যে তিনি ইতিহাসে পরিভ্রমণ করেছেন। তোমার সেই মিশরীয় সভ্যতা থেকে মেসোপটেমিয়া সভ্যতা, বিভিন্ন সভ্যতার বর্ণনা তার কবিতাতে আছে। আমরা মনোরম সেন কবিতাতেও দেখেছি, তিনি বলছেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথ থেকে। এই একজন মানুষের পক্ষে তো 1000 বছর হাঁটা সম্ভব না। এটি আসলে ঐতিহাসিক পরিভ্রমণ, যে তিনি ইতিহাস অধ্যয়ন করেছেন, ইতিহাস জেনেছেন, এবং এই ভৌগোলিক একটা নির্দেশনা তিনি দিচ্ছেন কিভাবে সিংহল সমুদ্র থেকে শিখের অন্ধকারে মালয় সাগরে। তোমরা যদি এই ভূগোলের দিকে তাকাও, এটি আসলে আমাদের ওই বঙ্গোপসাগরেরই এই দক্ষিণ প্রান্ত, তোমার পূর্ব এবং পশ্চিম দুই প্রান্ত। তিনি এই বাংলা অঞ্চলের ভৌগোলিক একটা নির্দেশনা দিচ্ছেন। তারপরে কি বলছে, অনেক ঘুরেছি আমি। তিনি অনেক ঘুরেছেন কিসের আশায়? আমরা জানি যে তিনি আসলে শান্তির আশায় ঘুরছেন, যাকে আমরা বলছি তার প্রেম ভাবনা। কিভাবে? বলছে যে চারিদিকে তিনি আরো গিয়েছেন কোথায়? বিদর্ভ নগরে গিয়েছেন। বিদর্ভ নগর, এই যে নগর, এই যে শহরের কথা তিনি বলছেন, এগুলো ঐতিহাসিক স্থান, যেগুলো এখন আর মানুষ বসবাস করে না, যেগুলো ধ্বংসপ্রায় হয়ে গেছে। সেই কথা বলছেন তিনি, যে ইতিহাসে তিনি পরিভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি অনুসন্ধান করেছেন, কিন্তু তিনি শান্তি খুঁজে পেয়েছেন কোথায়? এই বাংলা অঞ্চলতেই। এবং আর নির্দিষ্ট করে বলতে গেলে আমরা বলতে পারি যে আসলে বনলতা সেন তার কাছে তিনি শান্তি খুঁজে পেয়েছেন। দেখো, এটাকে আমরা তার প্রকৃতি প্রেমের কথা হিসেবেও দেখতে পারি, কিংবা নারী প্রেমের কথা হিসেবেও বিশ্লেষণ করতে পারি। কোনো অসুবিধা। বনলতা সেন একজন নারী বিষয়ে, কারণ তিনি বলে দিয়েছেন বনলতা সেন যে তার প্রেমিকা কিভাবে, বলছেন যে তার সাথে যখন এই যে তিনি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নানা জায়গায় ঘুরছেন কিসের আশায়? একটু শান্তির আশায়, তখন তিনি দুদণ্ড শান্তি পেয়েছেন নাটোরের বনলতা সেনের কাছে। এই দেখো, আমরা তো বলছি যে রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে আমাদের আধুনিক যুগের এই আধুনিকতাবাদী কবিতার একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। আমাদের রবীন্দ্রনাথের সাহিত্যে তিনি মনে করতেন যে প্রেম হচ্ছে তোমার শাশ্বত, চিরন্তন, তাই না? আমরাও তো এটাকে মনে করি। এখনকার যুগে অনেক মানুষ আছে, যদিও অনেকে এই ভাবনা থেকে বের হয়ে। তো দেখা যাচ্ছে আধুনিকতাবাদী কবি জীবনানন্দ দাশ তিনি বলছেন তার শান্তিটা হচ্ছে দুর্দণ্ড। প্রেমে তিনি শান্তি পেয়েছেন, সবকিছু তিনি হচ্ছে অল্প সময়ের জন্য। তারপরে তার চিত্ত আরো অধিক। এই কারণে আমরা সেগুলো পরে দেখবো যে কেবল প্রেমের মধ্যেই তারা শান্তি খুঁজে পান না। বোধ কবিতাতে গেলে আমরা আরো ভালো করে দেখতে পারবো। তিনি তার নায়িকার বর্ণনা দিচ্ছেন, দুর্গার কবিতার অন্ধকার বিদিশার নেশা। বিদিশা একটা যে প্রাচীন নগরী, যেখানে এখন আর মানুষ থাকে না। বলছে যে সেই বিদিশা নগরী গ্রামটা যেমন একদম নিকষ কালো, সেরকমই তার নায়িকার চুল, মুখ, তার স্বভাবটি, তার কাব্য ভাস্কর যেমন তার সৃষ্টির বা ভাস্কর্যকে নিখুঁত করে উপস্থাপন করে, নিখুঁত ভাবে তৈরি করে। তার নায়িকার মুখশ্রী, মুখ যেন তেমনই নিখুঁত সুন্দর। তারপরে তার যে মধ্যে তিনি যে প্রশান্তিটা পেয়েছেন, যে দুদণ্ড শান্তি, সে শান্তি পাওয়ার বর্ণনাটুকু তিনি কিভাবে দিচ্ছেন, যে সমুদ্রে যখন দিকভ্রান্ত হয়ে একজন নাবিক দ্বীপের দেখা পান, তখন তার কাছে যে শান্তি, যে শান্তি তোমার দূর করার মতো একটা জায়গা, সে জায়গায় হিসেবে আমাদের জীবনানন্দ এই বনলতা সেনের দৃষ্টির কথা বলেছেন। বলছে যে বনলতা সেনকে দেখে তার কাছে মনে হয়েছে এরকমই একটা নির্ভরতার জায়গা, একটা আশ্রয়। যে বনলতা সেন বলছে, এতদিন তিনি কোথায় ছিলেন? পাখির ভিড়ের মতো চলছিল নাটোরের বনলতা সেন। মনে রাখতে, এই পাখির ভিড়ের মতো, এটি আসলে উপমা যেমন, একই সঙ্গে এটা একটা চিত্রকল্প। তুমি তুলনা করলে দেখবে যে পাখির ভিড়ের মতো, পাখির বাসার মতো মানুষের চোখ তো আসলে হয় না। তবে পাখির নিড়ে বা আমার বাসায় যে শান্তি, শান্তিদের ক্লান্তি ভুলে মানুষ যে একটা
তোমার কোমল, শান্ত, নির্ভর বসবাস অনেকটা যেন একটা সেই রূপে যেটা বনলতা সেনের চোখের মধ্যে তার চোখের চাহনিতে তার দৃষ্টিতে জীবনানন্দ দাশ পেয়েছে সেই বর্ণনাটা তিনি দিয়েছেন যে পাখির নীড়ের মতো চোখ তুলে না বনলতা সেন। এটি তুমি শুধু চোখ মেলে দেখতে পারবে না, এটি এই বর্ণনা বুঝতে গেলে তোমাকে অনুভব করতে হবে। জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্যই হচ্ছে এই, তোমার কাছে পড়তে মনে হবে অনেক সহজ, যে আবৃত্তি তো করা যায়, একসাথে পড়ে ফেলা যায়, কিন্তু এর ভেতরকার যে অন্তর্ভেতর ভাব সেখানে তো বিশ্লেষণ করতে গেলে দেখবে যে অনেক কিছু আলোচনায় চলে আসে। তো এর পরে তিনি কি বলছেন, দেখো আমাদের সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সন্ধ্যা যখন আসে, দিনের ভাগ শেষ হয়ে রাতের ভাগ যখন আসে, তখন কি আসলে কোনো শব্দ হয়? কোনো শব্দ কিন্তু হয় না। এই বর্ণনাটা আমাদের লেখক দিয়েছেন, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। আমাদের কাছে হুট করে মনে হতে পারে তো এটা একটা শব্দ বুঝি হচ্ছে, একটু গভীর ভাবে অনুভব করলে তুমি বুঝছো এটা আসলে শিশির কতটা, তো কোনো শব্দ নেই। গাছটাকে যখন শিশির পড়ে একদম নীরবে পড়ে না, আসলে দিনের শেষে সন্ধ্যাটা এমনই নীরবে চলে আসে। সেই বর্ণনা তিনি শব্দ দিয়ে উপস্থাপন করেছেন, যে আসলে নীরব কিন্তু তোমার কাছে মনে হচ্ছে শব্দ আছে। ওই শব্দ দিয়ে নয়, শব্দকে তিনি এখানে উপস্থাপন করেছেন। তারপরে বলছেন যে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে ঝিল। তোমরা নিশ্চয়ই যদি চিলের কথা যে খেয়াল করেছো কিনা আমি জানি না, দেখবে যে পাখিরা সারা দিনের শেষে বাসায় নিচে ফুটায়, নিজেদের পালক ফুটতায়, গা খোঁচাখুচি করে। ওটাকে তিনি বলছেন তারা যেন নিজের সমস্ত ক্লান্তি দূর করে ফেলতে চায়, তারা নীড়ে ফিরেছে, আশ্রয়ে ফিরেছে, এখন আর কোনো ক্লান্তি নেই, সবকিছু দূর করতে হবে, এরকম একটা প্রকাশ আমরা এখানে দেখি। তো পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে একজন তখন গঙ্গের তরে ওনাকে রঙে ছিলবে। রাতের বেলা রাতের একটা বর্ণনা তিনি দিয়েছেন, যেখানে আসলে সবকিছুরই হিসাব নিকাশ আমরা করি, তাই না? জীবনে কি পেলাম কি পেলাম না, তো এই সবকিছু না, তিনি বলছেন যে সবকিছু শেষ করেও কি থাকতে থাকে শুধু অন্ধকার, মুক্তি বসিবার বনলতা সেন। থাকে শুধু অন্ধকার, যে অন্ধকার চিরন্তন। এই অন্ধকারের ব্যাপারটা আসলে এই জীবনানন্দের কবিতাতে অনেকবার এসেছে, অন্ধকার অন্ধকার অন্ধকারের ব্যাপারটা তিনি খুব অনেকবার ব্যবহার করেছেন ওই শব্দ। এই তোমার তার মৃত্যু চেতনা, তার যে জগৎ ধ্বংস সবকিছুর সঙ্গে যে যুক্ত আছে। দিন শেষে তিনি কি বলছেন যে আর সবকিছু ফুরিয়ে গেলেও, সবকিছু শেষ হলেও ওই বনলতা সেন, ওই নারীর কাছে তিনি যে দুর্দশা শাস্তি পেয়েছেন সেই তার কাছে থাকছে। এটি জীবনানন্দের প্রেমের কবিতা হিসেবে বেশ স্বীকৃত। একদমই আমরা যদি গণিতে রোমান্টিক চিন্তা থেকে বর্ণনা, যদিও আধুনিক বর্ণনা দিক থেকে বেশ আহ রবীন্দ্রনাথের কবিতা থেকেও ভিন্ন। এর চিন্তা ভাবনা বা বিষয়টা হচ্ছে মূলত এক যে প্রেম। এই বনলতা সেন কবিতা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতাগুলো একটি। আমরা যদি তার বোধ কবিতার দিকে তাকাই, বোধ কবিতাতে আমরা দেখবো যে এই জীবনানন্দ দাশ তার কবি সত্তার একদম প্রথম দিকে যে পুরোটা তিনি দেখাচ্ছে, কিভাবে তিনি আলাদা হয়ে যাচ্ছেন। এই সমাজ, রাজনীতি, অর্থনীতি, দেশ সবকিছুই তাকে আসলে আলাদা করে দিচ্ছেন। বলতে চান যে তার মধ্যে একটা বোধ জেগে উঠেছে, একটা সত্তা, আলাদা সত্তা। আমাদের প্রত্যেকের মধ্যে তো বোধ আছে, তাই না? আমরা বলি যে আমরা আসলে নির্বোধ না, তারপরেও তিনি বলতে চাচ্ছেন যে তার মধ্যে একটা আলাদা বোধ জেগে উঠেছে। কারণ কারণ তিনি আর 10 জন সাধারণ মানুষের মতো করে জীবন যাপন করতে পারছেন না। স্বাভাবিক জীবন যাপন করতে ওই যে খাওয়া, ঘুম, তারপরে হচ্ছে সংসার চালানো, নিজেদের মতো করে হাসি আনন্দ তামাশার মতো থাকা। তিনি বলছেন তিনি এসব কিছু করতে পারছেন না। কেন পারছেন না? কারণ তার মধ্যে একজনের খচখচানি আছে। তা তিনি সরাসরি খচখচানি বলেননি, আমি তোমাদেরকে বলছি যে তার সবসময় শুধু মনে হয় যে এই কেন এই সবকিছু মানে অর্থহীন মনে হয়। এই জীবন জগৎ চারপাশে যা কিছু আছে সবকিছু নষ্ট হয়ে গেছে, বিফলে যাচ্ছে, তার মনে হয় একটা জিজ্ঞাসা তৈরি হয়ে গেছে।
সেই জন্য দেখা যায় যে ওই যে একটা অশান্তিটা আমার মধ্যে তৈরি হয়। তো তিনি বলছেন আমি এটাকে দূর করতে চাই, কিন্তু পারেন না। এই দূর করার জন্য তিনি চেয়েছেন যে মানুষের মানে পৃথিবীর যে অন্য সকল মানুষ আছে তাদের সংস্কৃতি হতে চেয়েছেন, তাও পারছেন না। তিনি চেয়েছেন যে এই যারা কাজ করে, তোমার চাষবাস করে, যারা মাছ ধরে, যারা এই লাউ ফেলে, তাদের সঙ্গেও আমি চেয়েছি, তাদের সঙ্গেও আমি মেলাতে পারি না। তিনি ছিলেন যে এই কাজগুলো করে করতে পারতেন, বলছে এখন কেন জানি আর এই সবকিছুর মধ্যে তার আর ওই স্বাদটা নেই। খেয়াল করে দেখো তিনি বলছেন যে আপনি বলে দেখবেন কি চাষ ছাড়া লাঙল বাংলায় দিতে টানবে কি জল, কাস্তে হাতে কতবার যায়নি কি মাঝে, পেছনের মতো আমি কত নদী ঘাটে দিয়ে আছি, পুকুরের পানা সেরা আসছে গায়ে, ঘাম গায়ে গিয়েছে জড়িয়ে, এইসব স্বাদ এসব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ হয়েছে জীবন। হ্যাঁ, আমিও তো এমনই ছিলাম। আমিও আর 10 জন মানুষের মতোই এই প্রকৃতির আলো বাতাসেই বড় হয়েছি। তাহলে কি এমন ঘটে গেছে যার জন্য তিনি বলছেন আমি আলাদা হয়ে যাচ্ছি, যে সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। এই যে তার মধ্যে যে চিন্তাটা আসছে, কি চিন্তা, যে আসলে চারপাশে যা কিছু ঘটছে তিনি সেসব বিষয়ে প্রশ্ন করছেন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চারপাশে আসলে কি ঘটছে। আমরা জীবনানন্দের এই কবিতাটুকু পাই, এটি হচ্ছে এই 1928 সালের দিকে লেখা, এটা তার প্রকাশিত কাব্য। সেই সময়ে আসলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়া মানে যে তার প্রভাব শেষ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না। আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে আসলে প্রভাব ছিল, এবং এর প্রভাব ধীরে ধীরে মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসের ফাটল ধরিয়ে দিয়েছে। সে হতে পারে মানুষের সঙ্গে মানুষের বিশ্বাস, মানুষের সঙ্গে স্রষ্টার বিশ্বাস, সম্পর্কের বিশ্বাস, সবকিছুর মধ্যে একটা অনাস্থা তৈরি হয়ে গেছে। মানুষ এই যারা আছেন তারা বলতে আমরা এই কোনো কিছুটাকে আস্থা খুঁজে পাই না, শান্তি খুঁজে পাই না। সুতরাং তারা প্রেমের মধ্যে শান্তি খুঁজতে চেয়েছেন, তারা চেয়েছেন যে নারীতে শান্তি খুঁজছেন। এই যে বলছেন যে ভালোবেসে দেখিয়েছি মেয়ে মানুষের, অবহেলা করে আমি দেখিয়েছি মেয়ে মানুষের, ঘৃণা করে দেখিয়েছি মেয়ে মানুষের। তা প্রথম দিকের কবিতাতে তার যে অবস্থান, তিনি বলছেন কোনো কিছুতেই তিনি শান্তি পাচ্ছেন না। সেই অবস্থান আমরা কিছুটা পরিবর্তন হতে দেখি গণতন্ত্র শ্রেণী দিয়ে, তাই না? যেখানে তিনি বলছেন যে না, এর আগে তো তিনি না মেয়ে মানুষের মধ্যে শান্তি খুঁজে পাননি, ভালোবাসাতে পাননি, অবহেলাতে পাননি। এবার তিনি নাটোরের বনলতা সেনের দুর্দণ্ড শান্তি পেয়েছেন। আমাদের অশান্ত হৃদয়ের কবি, তার মনে হয়েছে তিনি কিছুটা শান্তি বুঝে পেয়েছেন নাটোরের বনলতা সেনের মধ্যে। খেয়াল করে দেখো এখানে তিনি বলছেন মেয়ে মানুষ, আর ওখানে তিনি বলছেন বনলতা সেন, তখন নাটোরের বনলতা সেন, দুইটার উল্লেখের মধ্যে একটা পার্থক্য আছে। মেয়ে মানুষ বললে যে কোনো ধরনের মেয়ে মানুষ বলছে, যখনই বলছে নাটোরের বনলতা সেন, তখন তুমি আর যে কাউকে চিন্তা করতে পারছো না, তখন তুমি স্পেসিফিক নির্দিষ্ট ভাবে একজন নারীর কথা চিন্তা করতে পারো। এখানেও আমাদের লেখকের একটা পরিবর্তন, চিন্তার পরিবর্তন আমরা দেখি। তো তার কাছে মনে হচ্ছে যে এই বোধটা তাকে আসলে সবসময় তাড়িত করছেন, এবং এই তাড়না থেকে তিনি বের হতে পারছেন না। এই তবে জিজ্ঞাসা তিনি উপস্থাপন করছেন, তার কোনো উত্তর তিনি আমাদেরকে দেননি আদৌ কেন তার এরকম হচ্ছে। তবে আমরা বুঝি, আমরা জানি যে এটি আসলে ওই যে ইংরেজি সাহিত্যের প্রভাবে, ইংরেজি সাহিত্য থেকে আসা মডার্নিজমের একটা প্রভাব, আধুনিকতাবাদের একটা প্রভাব, বিচ্ছিন্নতার একটা প্রভাব, যারা সেই সময় ইউরোপকে যে দৃষ্টি দেখেছে আমাদের কবিরা এই বাংলা অঞ্চলকে সেই দৃষ্টিকোণ থেকেই বর্ণনা করেছে। জীবনানন্দের আরো বেশ কিছু কাব্য আছে। আমরা যদি দেখি যে ছড়া পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাথী দ্বারা তিনি বেলা অবেলা কাল বেলা, এরকম বেশ কিছু কাব্য তিনি লিখেছেন। তবে এই যে বাংলার মুখ আমি দেখিয়েছি, এই কবিতা যে কাব্যের রূপসী বাংলা, এটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। তিনটা অধ্যায় প্রকাশ করেনি, যেগুলো হচ্ছে সনেট। সনেট তো তোমরা জানো যে 14 লাইন 14
মাত্রা থাকে। এই সনেটে সমখুশি বর্ণনার মধ্যে এই বাংলার সৌন্দর্য উপস্থাপিত হয়েছে। খেয়াল করে দেখো, আমরা বলছি রবীন্দ্রনাথ প্রকৃতি নিয়ে লিখেছেন। রবীন্দ্রনাথের বা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে প্রকৃতি থাকবে। তো এখানে হচ্ছে জীবনের মতো প্রকৃতি নিয়ে লিখেছেন। তাহলে পার্থক্যটা কোথায় হলো? আমরা যে বলছি তারা আলাদা, কিভাবে আমরা আলাদা করছি? রবীন্দ্রনাথ যে প্রকৃতি ছিল সেখানে তিনি মানুষের থেকে মানুষ না বরং প্রকৃতিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন, এরকম একটা ব্যাপার আছে। তো যে সব কবিতা না, মনে রেখো রবীন্দ্রনাথের বিস্তৃত কবি জীবন, আমরা সব কবিতার কথা বলছি না, আমরা রোমান্টিক কবিতার যে বৈশিষ্ট্য সেই আলোকে বলছি। আধুনিক কবির বা বিশেষ করে জীবনানন্দ দাশের যে প্রকৃতি উপস্থাপন, সেখানে দেখা যায় তিনি একদম মানে আমাদের দৈনন্দিন জীবনে যেসব প্রকৃতি আমরা দেখিও না, আমাদের চারপাশে এরকম অনেক সৌন্দর্য আছে যেগুলো আমরা দেখিও না, সেই বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন। দেখা যাচ্ছে যে তিনি ওই যে এই বলছেন যে এই ছাতার মতো ডুমুর গাছের যে নাকি ছাতার মতো বড় পাতাটি নিচে বসে আছে, ঘোড়ার দোয়েল পাখি। তিনি কাঠ গাছের বর্ণনা দিচ্ছেন, জাম, বট, কাঁঠাল, বিজয়, অশোক। তারপরে দেখা যাচ্ছে তিনি বর্ণনা দিচ্ছেন ফণিমনসার ঝোপ কিংবা সতীগণের কথা, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে মানে খুব কবিতায় উপস্থাপন করার মতো মনেও করি না। হ্যাঁ, রবীন্দ্রনাথের এরকম একটা লাইন পাবেন, ওই যে সার্বকর্ম বিশেষণের ক্ষেত্রে তোমরা হয়তো পড়ে থাকতে পারে যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু অর্থ ব্যয় করে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, তাই না? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ওখানেও প্রকৃতি আছে, ওখানেও রবীন্দ্রনাথ আমাদেরকে ওই ক্ষুদ্র জিনিসের নিজের কাছে ঘরের কাছে কি সৌন্দর্য আছে সেখানে দেখার জন্য আহ্বান জানাচ্ছেন, বলছেন যে আমাদের এগুলো দেখা হয় না। কবি দেখেছেন, কিন্তু অন্য জীবনানন্দের সাথে আমরা যে পার্থক্যটা দেখতে পাবো যে তিনি একদম নাম সহ ওই কোথায় ভাট ফুল, কোথায় কোন তোমার শ্যামা পাখি, কোথায় কোন খঞ্জনা পাখি, সব একদম মানে মনে হচ্ছে যেন একটা ছবির মতো করে উপস্থাপন করে দিয়েছেন। বাংলার প্রকৃতির এই সৌন্দর্য তিনি উপস্থাপন করেছেন জন্য তাকে রূপসী বাংলার কবি বলা হয়। তোমরা যদি জীবনানন্দের জীবনের দিকে তাকাও তাহলে দেখতে পাবে। আমাদের এই অল্প কিছু কবিতা আমরা যদি দেখি, এই কবিতাগুলোর মধ্য দিয়ে আমরা আসলে তাদের মানে জীবনানন্দ দাশের যে কবিতার সার্বিক বৈশিষ্ট্য সে সম্পর্কে জানতে পারি। আমি তোমাদেরকে বাংলা কবিতা সম্পর্কে জানাচ্ছি এবং সেখানে আমাদের দেখানোর বিষয় হচ্ছে তাদের বৈশিষ্ট্য কেমন ছিল। আমরা যদি নজরুলের কবিতার দিকে তাকাই, নজরুলের কবিতার তুলনামূলক বড়, আয়তনের দিক থেকে বিশাল বড় বড়, যেমনটা আমরা জীবনানন্দ দেখেছি ছোট ছোট কবিতা, তাই না? সেগুলো বিষয়ের দিক থেকে তোমার গভীরতার দিক থেকে দেখতে অনেক বেশি। নজরুলের কবিতা বড় কিন্তু সেখানে বিষয় তোমার তুলনামূলক সহজ। বিদ্রোহী কবিতা বেশ বড় কবিতা, দেখ আমি যদি পৃষ্ঠায় স্ক্রল করছি এই এতটুকু পর্যন্ত, এই মানুষ কবিতা শুরু হওয়ার আগ পর্যন্ত বেশ দীর্ঘ কবিতা। কিন্তু এখানকার বিষয় হচ্ছে মূলত একটা, যে বিষয়টা কি, এই শেষের লাইনগুলোর দিকে তাকালেই তোমরা দেখবে, এই শেষের কয়েকটা লাইনের দিকে ভালো করে মনোযোগ দিলে তোমরা বুঝবে যে এখানে মূলত নজরুল যেটা চেয়েছেন সেটা হচ্ছে তিনি তার মধ্যে অনেক পৃথিবীর যত কঠিন যত কোমল শক্তি আছে সব কিছুকে ধারণ করছেন। যে আমি অগ্নি, আমি তোমার শিক্ষা, এই ধরনের শব্দগুলো তিনি ব্যবহার করছেন। আমি হচ্ছে তোমার ধৈর্য জিনিস, আমি স্ত্রী, আমি ইন্দ্র, সবকিছু তিনি বলছেন কেন? কারণ তিনি চান পৃথিবীর যাবতীয় কঠিন এবং কোমল সবকিছু শক্তি তার মধ্যে ধারণ করে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। এটাই হচ্ছে তার মূল কথা। এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে অন্যায় অবিচার থাকবে ততদিন পর্যন্ত তিনি এটি ছাড়বেন না, তার লড়াই চালিয়ে যাবেন, তার প্রতিবাদ চালিয়ে যাবেন এবং বলছেন যে বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা উন্নতশীল। এই যে নজরুলের আমিত্বে, আমি আমি একা চাইলেই আমি সবকিছু করতে পারি, এই আত্মশক্তির জাগরণটা অর্জুনের কবিতার মধ্যে আছে। তিনি মূলত আত্মশক্তির জাগরণ বলি আর শক্তির মানে
পৃথিবীর যাবতীয় শক্তির আধার হিসেবে নিজেকে উপস্থাপন যাই করি না কেন, তার উদ্দেশ্য একটাই যে তিনি পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবেন। বলা আছে যে আমি উপরিপৃথিবীতে অসীম বিশ্বের অবহেলিত সৃষ্টির ভাবে, এবং তিনি কি করবেন? মহাবিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তিনি সেই দিন শান্ত হবেন যখন এই পৃথিবীতে আর উৎপীড়িতের কান্নার আওয়াজ শোনা যাবে না, এবং যখন এই পৃথিবীতে আর আসলে কোনো অত্যাচার করার জন্য উদ্দেশ্য হবে না, তিনি থাকবেন। তিনি বলতে চান যে তার লড়াই ততদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শোষণ থাকবে, শাসন না, কিন্তু শোষণ, অন্যায় ভাবে অন্যকে নির্যাতিত করা, অন্যায় ভাবে অন্যের উপর আধিপত্য বিস্তার করা, সেই যাত্রা বিরোধীরা করেছেন। দেখো বিদ্রোহী ভাষা অনেক বড়, দেখতে মনে হতে পারছে তো শব্দগুলো তোমরা যদি একটু দেখো, শব্দগুলো এই বিভিন্ন পুরাণ থেকে তিনি নিয়েছেন, যে হিন্দু ধর্মের বিরোধীদের কাহিনী থেকে তিনি নিয়েছেন, ইসলাম ধর্ম থেকে তিনি নিয়েছেন, ইসলামিক পুরাণ তিনি নিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে গ্রিক পুরাণ, তোমার খ্রিস্ট ধর্ম সম্পর্কিত যে বিভিন্ন দেব দেবী আছে তাদের কাহিনী তিনি এখানে এনেছেন। প্রসঙ্গ একটাই যে তিনি ক্ষমতা এবং পৃথিবীর যাবতীয় শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে চান, এই বিষয়টা তিনি বিদ্রোহী করেছেন। আবার পরে কিন্তু তিনি বিদ্রোহী হয়ে গেছেন, আর কোনো কিছুতে এটাকে আটকানো যাবে না। মানুষ কবিতার দিকে যদি আমরা তাকাই, আমি আমরা দেখতে পাই যে তার আবহাওয়া তার শোষণকে দূর করতে চান। মানুষ কবিতাতে এসে আমরা দেখবো যে তিনি দেখাচ্ছেন যে আসলে মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। দেখো আমি তিনটা শব্দ বললাম, তিনবার মানুষ বললাম, মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। মানুষ মানুষকে মূল্যায়ন করে তার আধিপত্য, ক্ষমতা, টাকা পয়সা, ধর্ম, জাত, বর্ণ, এই বিষয় দিয়ে। সুতরাং বলতে চান যে মানুষের একমাত্র পরিচয় হওয়া উচিত হচ্ছে মানুষ, আর কোনো পরিচয় দিয়ে যে তাকে বিচার করা যায় না। কারণ মানুষ আগে মানুষ, তারপরে তার এই যে যাবতীয় বিষয়, এগুলো তো আসলে সমাজ, অর্থনীতি, রাজনীতি বিভিন্ন কারণে সৃষ্টি হয়ে গেছে। মানুষের যে বিভিন্ন জাত বর্ণ প্রথা আছে, তো সেই ক্ষেত্রে নজরুল আসলে অনেকটা আক্ষেপ করেই বলতে চেয়েছেন যে আসলে মানুষের মধ্যে যে সীমাহীন লোভ আছে, এই লোভের কারণেই মানুষ মানুষকে মানুষ হিসেবে বিচার করতে পারে না, ব্যর্থ। মানুষ ওই থুলি পড়ে আছে, স্বার্থের থুলি পড়ে আছে, যার কারণে সে দেখে না যে একজন মানুষের সাথে তো বড় করেছে সে মানুষ। কারণ যে হিন্দু তাকেও শ্রদ্ধা বানিয়েছে আল্লাহ, বানিয়েছে আল্লাহ বলে তারও শ্রদ্ধা একজন, যে মুসলমান তাকেও একজন বানিয়েছে, যে খ্রিস্টান তাকেও একজনই বানিয়েছে, এবং মানুষের একমাত্র পরিচয় হওয়া উচিত সে মানুষ। প্রত্যেককে আমরা যদি বিচার করি তাহলে আমরা দেখবো যে মানুষ স্রষ্টারই অংশ। আমরা স্রষ্টাকে খুঁজি, সারাদিন স্রষ্টার ইবাদত করি, কিন্তু স্রষ্টার যে সৃষ্টি মহত্তম জীব, সেই জীবের প্রতি আমরা কোন রকমের দয়া দেখাই না, তাকে আমরা দেখা যাচ্ছে সম্মান দেই না, উপযুক্ত ভাবে বিচার করি না। এই জায়গাগুলোর বিরোধিতা কিন্তু করেছেন। সুতরাং হয়তো এই মানব কবিতার এই মানব কবিতার তারা বলতে পারে না। তো এই আমাদের যে আমাদের যে পড়া মানুষ, যারা আমরা মতো আজকাল মোটামুটি আমরা যে কবিতাকে ফলো করি, কবিতাগুলো পড়বেন, আমি বারবার বলছি পড়া, এটাও মানে করুন, এটা পড়ে ফেলবেন, দেখবে যে অনেক শব্দ তুমি বুঝছো না, তোমার কাছে মোবাইল আছে বা বাসায় অভিধান যদি থাকে, বাংলা অভিধান আছে, অভিধান থেকে করতে পারো। অভিধানটা এখন আর মানুষ রাখে না মোবাইল ফোনের কারণে, শব্দটা লিখে তুমি গুগল করবে, দেখবে পর্যাপ্ত তথ্য তোমার হাতে আছে, সেই তথ্য তুমি দিয়ে দিতে পারো। তারপরে এই তুমি পড়ে ফেলতে পারো, না বুঝলে আমি তো আছি, তবে আগে নিজে চেষ্টা করতে হবে, তোমাকে করতে হবে। শব্দগুলো তোমার কাছে জটিল মনে হতে পারে, শব্দগুলো
খুঁজতে নাও, খুঁজে নিলে তোমার শব্দ ভান্ডার বাড়বে, একটা নতুন শব্দ শিখবে, প্রয়োগ শিখবে। আমরা রবীন্দ্রনাথের কবিতায় পরে যাবো কেন, রবীন্দ্রনাথের কবিতাতেও বেশ কিছু জায়গায়, বিশেষ করে কলকাতা কবিতাতে বেশ কিছু জটিল জটিল শব্দ আছে এবং সেখানকার ভাবটা আর একটু বিস্তৃত, সেটা তোমাদেরকে আমি পরে আলোচনা করে দিব। আচ্ছা, এবার বলছি তোমাদের কবিতাগুলো পড়ে ফেলবে এবং ছোট গল্প যে 3টা দিয়েছি, গল্প পড়তে তো তোমাদের ভালো লাগার কথা। চলতে ফিরতে হাঁটতে দেখা যাচ্ছে অবসর সময় ফোন থেকে বের করে গল্পগুলো পড়ে ফেলবে। 3টা গল্প, পোস্টমাস্টার, পইমাচা এবং অপখার, পড়ে ফেলো। এখন আমি কিন্তু বলি না যে তোমরা এই এখান থেকে এই বিষয়টা দেখো, এই বিষয়টাকে তোমরা উপস্থাপন করো, এই প্রেজেন্টেশন দাও, কিছুই বলিনি, শুধু বলেছি করো, একবার পড়ে ফেলো, যাতে আমি যখন আলোচনা করবো তখন তোমরা বুঝতে পারো। ঠিক আছে? তো তোমাদের উপস্থিতি, কতজন উপস্থিত আছে? 28, 30, পরবর্তীতে এসে আরো কয়েকজন যুক্ত হয়েছে। 3 জন পরবর্তীতে যুক্ত হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে এখানে আমরা আলোচনা শেষ করেছি, বা বুধবারকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের তরফ থেকে জিজ্ঞাসা, হ্যাঁ, আশা করছি যে তোমরা এই পিডিএফ গুলো করে ফেলবে। আর আয়ত্ত করার যে জায়গা, আয়ত্ত করার জায়গা, এটা হচ্ছে এই ছকটা, ভাষার যে ইতিহাস, ভাষার যে তালিকা দিয়ে দিতে আমাদেরকে, সেই তালিকাটা তোমরা লিখে লিখে ভালো করে লিখে ফেলবে, কোনটা থেকে কি এসেছে। বিশেষ করে বাংলা ভাষার যে বিবর্তন, তোমরা দেখো আমি সেখানে দাগ দিয়ে দিয়ে দিয়েছি বাংলা ভাষা কিভাবে এসেছে। ঠিক আছে? সব ভুলাবে, তোমরা যদি না পড়ো আমি তোমাদেরকে পরে করিয়ে দিতে পারবো না, নিজেদেরকে পড়তে হবে। আমি তোমাদেরকে ধরিয়ে দিতে পারবো যে এইভাবে দেখো, এইভাবে পড়ো, পড়তে হবে তোমাদের, আমি শুধু তোমাদেরকে বারবার এই কথাটাই মনে করিয়ে দিতে চাই, পড়তে হবে তোমাদের। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, কি বলছো? অ্যাটেন্ডেন্স চালিয়ে নিয়েছি। আজকে আমার বাবা কবিতা নিয়ে আলোচনা করেছে, এর আগে দিয়ে দিবে আজকে, কে মনে করবো এই মুহূর্তে, নাফিস সরকার। নাফিস, তুমি আজ কবিতার ক্লাসে আপডেট দিয়ে দিবে, আজকে আমরা বাংলা কবিতা নিয়ে আলোচনা করছি। তুমি ক্লাস ভাষার ইতিহাসে চলে যাবে সবাই। মিটিং শেষ করছি, ক্লাস শেষ